নমস্কার। 2021 সালের 8 সেপ্টেম্বর আজকের দিনে প্রতিবাদী কলম, PV24 এবং অবশ্যই কলমের শক্তি প্ল্যানেটিস্টের অফিসে হামলার ঘটনা ঘটেছিল। কারা হামলা করেছেন, হামলাকারীদের পুলিশ গ্রেপ্তার করেছে কিনা, তাদেরকে কঠোর শাস্তির ব্যবস্থা সরকার প্রশাসন করেছে কিনা, এই বিষয়গুলো নতুনভাবে আর তোলার অপেক্ষা রাখে না, নতুনভাবে বলার কোনো দরকার নেই, কারণ আপনারা প্রায় সকলেই জানেন। আজ অগণিত পাঠক, দর্শক আমাদের সংবাদ ভবনের সাংবাদিকদের, সংবাদকর্মীদের এবং অবশ্যই আমাদের ব্যবস্থাপক প্রধান থেকে শুরু করে সম্পাদক প্রায় প্রত্যেককে ফোন করে আপনারা আপনাদের কথা জানিয়েছেন। আপনাদের সকলের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি এবং অবশ্যই আপনারা আজকের দিনটি বারবার স্মরণ করিয়ে দিয়েছেন, বারবার বিষয়গুলো উল্লেখ করেছেন। আজ প্রাসঙ্গিক ক্রমে আমরা কয়েকটি বিষয় নিয়ে যখন আলোচনা করি বা প্রসঙ্গক্রমে কয়েকটি বিষয়কে উত্থাপন করি, সেদিক থেকে আপাতত চলমান একটি ঘটনাকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। সেদিক থেকে আপনারা অনেকেই আছেন আমাদের এই অনুষ্ঠানে কথা বলবেন। আমরা আজ প্রসঙ্গক্রমে একটি বিষয়কে উত্থাপন করেছি, যে বিষয়টা হলো গতকাল আপনারা জানেন যে আরবিটির গ্রুপ ডির মেধা তালিকা প্রকাশ হয়েছে, অর্থাৎ যারা অফার পাবেন ভাগ্যবানদের তালিকা সেখানে প্রকাশ হয়েছে। 2500 পদে সেখানে নিয়োগের কথা থাকলেও, নিয়োগের বিজ্ঞপ্তি থাকলেও কয়েকটি সংরক্ষিত আসনে সেখানে যোগ্য প্রার্থী পাওয়া যায়নি বলে 2437 জনের তালিকা প্রকাশ হয়েছে। তাদের হাতে খুব শীঘ্রই অফার তুলে দেওয়া হবে। তারপর তারা অফার গ্রহণ করে চাকরিতে যোগ দেবেন কিনা সেটা তারা সকলে জানেন, হয়তো একটা অংশ দেবেন না, একটা বিরাট অংশ তো অবশ্যই দেবেন। সেদিক থেকে আমরা আপনাদের কাছে আজ এই বিষয়টি উত্থাপন করেছি এই কারণে, রাজ্যের বিভিন্ন জায়গা থেকে অগণিত দর্শক বলতে পারেন, আমাদের শুভাকাঙ্ক্ষী বলতে পারেন, তারা তাদের আক্ষেপের কথা জানিয়েছেন। একটা বিরাট অংশ সরকারকে অভিনন্দন জানিয়েছেন, মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন, কেউ কেউ ব্যক্তিগতভাবে কয়েকজন মন্ত্রীকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন। তার পাশাপাশি আপনারা দেখেছেন আজ বিজেপির প্রদেশ কার্যালয়ে সরকারকে অভিনন্দন জানানোর পাশাপাশি স্বচ্ছতার নিদর্শন রেখে কিভাবে চাকরি বিজেপি পরিচালিত সরকার দেয় তার ব্যাখ্যা দিয়েছেন প্রদেশ কার্যালয়ে বসে বিজেপির প্রদেশ মুখ্য প্রবক্তা সুব্রত চক্রবর্তী এবং অন্যান্যরা ছিলেন। আপনারা আরো কয়েকটি বিষয় দেখেছেন সামাজিক মাধ্যমগুলোতে, সকাল থেকেই শুধু নয়, গতকাল মধ্যরাত থেকে রীতিমতো ঝড় বইছে। কেন বইছে? কার্যকর্তাদের একটা বিরাট অংশ সরাসরি নানা দিক থেকে সরকারের এই সিদ্ধান্ত, আমি জানি না কোন সিদ্ধান্ত, সেখান থেকে তারা তাদের প্রতিবাদের কথা সামাজিক মাধ্যমে তুলে ধরেছেন। অগণিত যুব কার্যকর্তারা এই গ্রুপ ডির তালিকায় নেই বলে তারা তাদের আক্ষেপের কথা শুনিয়েছেন। বেশ কয়েকজন নেতাবাবু ক্ষোভ প্রকাশ করেছেন এবং তারা টেলিফোনে বিক্ষুব্ধদের কথা শুনতে চাইছেন না, লাইন কেটে দিচ্ছেন নতুবা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। বেশ কয়েকজন মন্ত্রীকে ফোন করে যুব নেতারা নাকি কিছুই বলতে পারছেন না, কেউ কেউ কোনো কোনো জায়গায় ক্ষোভের কথা জানিয়েছেন। আমরা এই অনুষ্ঠানে আপনাদের প্রত্যেকের কথা যেমন শুনবো, গোটা রাজ্য থেকে যদি আপনারা আপনাদের আক্ষেপের কথা বলতে চান অবশ্যই বলবেন, আপনাদের ক্ষোভের কথা বলতে চান অবশ্যই বলবেন। একেবারে এই সময়ের মধ্যে ডাক্তার মানিক সাহা স্বচ্ছতার নিদর্শন রেখে যে চাকরির ব্যবস্থা করেছেন তার জন্য বিজেপির তরফে যখন শুভেচ্ছা কিংবা সাংবাদিক সম্মেলন, ঠিক তার উল্টো দিক থেকে অবশ্যই যুব মোর্চার, আমি সরাসরি বলছি যুব মোর্চার বেশ কয়েকজন রাজ্য এবং জাতীয় বা রাষ্ট্রীয় নেতৃত্ব, যারা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে নিজেদের রাজনৈতিক প্রতিনিধিত্ব করেন, এই যুব মোর্চার বিভিন্ন স্তরে থেকে, গুরুত্বপূর্ণ পদে থেকে তাদের সামাজিক মাধ্যমগুলোতে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। এক পক্ষ দাবি করছেন যুব কার্যকর্তারা বারবার প্রতিশ্রুতি পেয়েছেন নেতাদের কাছে, সেই কারণে তারা গ্রুপ ডি চাকরি পাননি বলে তারা ক্ষোভ প্রকাশ করেন এবং তাদেরকে বলা হচ্ছে যে স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগের যে সিদ্ধান্ত রয়েছে 6066টি পদে, সেখানে যুব মোর্চার কার্যকর্তাদের, যুব কার্যকর্তাদের দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। আমি সরাসরি এই কারণে কথাগুলো বলছি, আমার কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে, একেবারে অন ক্যামেরায় যেমন প্রমাণ আছে, অফ ক্যামেরায় আছে এবং রেকর্ডিং বক্তব্য আছে বলে আমি সাহস করে এই জায়গা থেকে আপনাদের প্রত্যেকের কাছে কথাগুলো তুলে ধরেছি, আপনারা মিলিয়ে নেবেন। এবং স্বচ্ছতার প্রশ্নে চাকরি, আমরা সেদিক থেকে যাচ্ছি না, আমরা কয়েকটি বিষয় সেখানে উত্থাপন করতে চাই। আজ সুদীপ রায় বর্মন উত্থাপন করেছেন যে তালিকা প্রকাশ হলো, সেই তালিকার মধ্যে ওয়েটিং লিস্ট নেই কেন, অর্থাৎ অপেক্ষমান তালিকা নেই কেন? কারণ সেখানে ব্যাখ্যা হিসেবে বলা হচ্ছিল বা শ্রী রায় বর্মনের দাবি কিংবা বক্তব্য, যদি সেখানে যারা উত্তীর্ণ হয়েছে লিখিত পরীক্ষায় সংখ্যাটা 16,000-এরও বেশি এবং যারা মৌখিক পরীক্ষায় যোগ্যতা অর্জন করেছেন তাদের জন্য মেধা তালিকা হলো ভালো কথা,
তার সঙ্গে একটা অপেক্ষমান তালিকা যদি তৈরি করা হয়, যদি কেউ সেখানে গ্রুপ ডি চাকুরিতে যোগ দেবেন না বলে সিদ্ধান্ত নেন, তাহলে সেখানে একটা শূন্যতা তৈরি হবে। সেখানে অপেক্ষমান তালিকা থেকে যদি সেখানে শূন্যতা পূরণের ব্যবস্থা থাকতো, তাহলে এই বেকাররা যারা লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন তাদেরকে আবার গ্রুপ ডির পরীক্ষার জন্য কিংবা গ্রুপ সির পরীক্ষার জন্য পরীক্ষায় বসতে হতো না। সেদিক থেকে দাবি উত্থাপন করা হয়েছে অপেক্ষমান তালিকা কিংবা ওয়েটিং লিস্টের তালিকা প্রকাশ করার। সেদিক থেকে বলা যেতে পারে সুদীপ রায় বর্মনের এই বক্তব্যকে কার্যত অনেকেই সমর্থন করেছেন। তিনি মূলত সরকারের উদ্দেশ্যে সে বার্তা পৌঁছে দিয়েছেন। সেদিক থেকে ওয়েটিং লিস্ট হবে কিনা, অপেক্ষমান তালিকা হবে কিনা, সেটা সময় বলবে। আপাতত গ্রুপ ডির চাকরির পর বা মেধা তালিকা প্রকাশের পর সরকারের তরফে কোনো সাংবাদিক সম্মেলনে বক্তব্য নেই, যদিও আজ রবিবার। তার পাশাপাশি দলীয় স্তরে সেখানে বক্তব্য ছিল, সেই বক্তব্যের অংশবিশেষ আমরা আপনাদের কাছে তুলে ধরছি। সবাইকে নমস্কার। আপনারা সবাই অবগত আছেন যে এখন গণেশ চতুর্থী চলছে, গতকাল থেকে শুরু হয়েছে। তো আমি প্রথমেই গণেশ চতুর্থী উপলক্ষে প্রদেশ বিজেপির পক্ষ থেকে রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। এবং ইতিমধ্যেই জেআরবিটির যে ফলাফল, আমরা তার আগেই বলেছিলাম যে 7 তারিখ বা 8 তারিখ চূড়ান্ত ফলাফল প্রকাশিত হবে, চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে। সেই তালিকা প্রকাশিত হয়েছে এবং এর জন্য আমরা অবশ্যই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাবো। এতে করে বেকারদের একটা বড় অংশের মানুষ উপকৃত হচ্ছেন এবং এইটাকে ঘিরে বিরোধী দলের কেউ কেউ বিভিন্ন রকমভাবে বেকারদেরকে উস্কানি দেওয়ার চেষ্টা করছেন, বিভ্রান্ত করার চেষ্টা করছেন। কেউ কেউ বলার চেষ্টা করছেন 3 বছর, 4 বছর, 5 বছর লেগেছে রেজাল্ট আউট হতে। তো তার বাস্তব বিষয়টা আপনাদের সামনে তুলে ধরা আমার মনে হয় রাজ্যবাসীর জন্য, বেকার যুবক যুবতীদের জন্য ভীষণ জরুরি। প্রথমত, ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের সরকার যখনই কোনোভাবে সরকারের রিক্রুটমেন্ট করেন, তখন প্রথম যেই বিষয়টিকে লক্ষ্য রাখা হয় সেটি হলো যাতে করে যাদেরকে নির্বাচন করবেন, স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে যারা নির্বাচিত হবে এবং যারা চাকরিতে যোগদান করবেন, তাদের চাকুরি যাতে ভবিষ্যতে সুরক্ষিত থাকে, কোনোভাবেই যাতে তাকে চ্যালেঞ্জ না করা যায়, কোনোভাবেই যাতে তাদের চাকরি খোয়াতে না হয়, এই বিষয়টাকে সম্পূর্ণ অগ্রাধিকার দিয়ে রাজ্য সরকার চাকুরি প্রদানের বিষয়টাকে সুনিশ্চিত করছেন। কারণ আমাদের রাজ্যের ইতিহাস আমাদের একটু মনে রাখতে হবে। আমরা দেখেছি জোট আমলে 88 থেকে 93 সাল বিভিন্ন মন্ত্রীগণ, নেতাগণ কারুর বিয়ে হলে বিয়ে বাড়িতে অফার নিয়ে যেতেন পকেটে করে, বিয়ের উপঢৌকন হিসেবে অফার প্রদান করতেন। কারুর ম্যারেজ ডে উপঢৌকন হিসেবে অফার প্রেরণ করতেন, হাতে হাতে প্রদান করতেন। তার মানে কোনো স্বচ্ছ নিয়োগ নীতি ছিল না। কারণ একটা সরকার যখন হয়ে যায়, যখন একটা দল সরকারে থাকে না, তখন সেটা একটা সমষ্টির, একটা দলের, একটা গোষ্ঠীর। কিন্তু যখন সরকার হয়ে যায়, অধিকাংশ জনগণের দ্বারা নির্বাচিত হয়, তখন সেই সরকারের কাছে স্বচ্ছতা এবং সমগ্র অংশের মানুষের জন্য সেই স্বচ্ছতা বজায় রাখার ন্যূনতম প্রয়াসটা অবশ্যই থাকতে হবে। এবং এই দৃষ্টিভঙ্গি নিয়েই স্বচ্ছতাকে বজায় রেখে বর্তমান সরকার কাজ করছেন। কারণ আমরা জানি এই সমস্ত কারণে 88 থেকে 93 সালে আগরতলা মিউনিসিপ্যালিটি, তাতে কিছু নিয়োগ হয়েছিল,
যেটা 93 সালে বামফ্রন্ট আসার পর সেই চাকুরিগুলি বাতিল হয়ে যায় এবং তারপর সিপিএম এর দীর্ঘ সময়ে শুধুমাত্র অস্বচ্ছতার কারণে, দুর্নীতির কারণে, নিয়োগ নীতি না মানার কারণে কিংবা নিয়োগ নীতি না থাকার কারণে যারা চাকুরি পেয়েছেন তাদের একটা বড় অংশকে কিছুদিন বাদে বাদেই কোর্টের আদেশে কিংবা বিভিন্নভাবে চাকুরিচ্যুত হতে হয়েছে, যার মধ্যে ফরেস্ট ডিপার্টমেন্ট রয়েছে, ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট রয়েছে এবং এডুকেশনের 10,323 ফলন কিংবা কিছু প্রফেসর নিয়োগ বোধহয় সেখানে রয়েছে। তো তার মানে চাকরি মানেই ঘোটালা হবে, চাকরি মানেই অস্বচ্ছতা নিয়ে চাকরি হবে, সেটা সরকার করতে পারে না। কারণ সরকারটা সব অংশের মানুষের, তার জন্য ন্যূনতম একটা জায়গায় সরকারকে গিয়ে দাঁড়াতে হয় যেটা সার্বিক অংশের মানুষের জন্য, পরবর্তী সময়ের জন্য, পরবর্তী প্রজন্মের জন্য যাতে একটা ভালো ইনস্ট্যান্স থাকে, তার জন্য সরকারকে স্বচ্ছতা নিয়েই কাজ করতে হয়, এটা স্বাভাবিক। আপনারা অবগত আছেন যে 2500টি জেআরবিটির মাল্টিটাস্কিং স্টাফ গ্রুপ ডি এর জন্য বিজ্ঞাপন বেরিয়েছিল 2020 সালে এবং 2021 সালের 20 তারিখ আগস্ট মাসের তার জন্য পরীক্ষা নেওয়া হয়েছিল, লিখিত পরীক্ষা, যেখানে 55,675 জন আবেদনকারী ছিলেন এবং এদের মধ্যে সেই লিখিত পরীক্ষার নিরিখে, তো লিখিত পরীক্ষা হয়েছে, তার ইভ্যালুয়েশন চলবে, একটা সময় লাগবে এবং তারপর ইভ্যালুয়েশনের পরে, প্রাথমিক স্ক্রিনিং এর পরে 16,665 জনকে 1:6 রেশিওতে প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ বলে ইন্টারভিউর জন্য কল করা হয়েছে এবং সেই ইন্টারভিউ 2500 গ্রুপ ডি পদের জন্য 1/12/2023 সাল থেকে 19/1/2024 সালের মধ্যে সম্পন্ন হয়েছে এবং এই ইন্টারভিউর মানদণ্ডে দেখা গেছে যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে 16,665-র মধ্যে 4,550 জন অনুপস্থিত ছিলেন। আর সেখানে এই ইন্টারভিউর পর দেখা গেছে, আপনারা আরেকটা বিষয় আপনাদের নজরে আমরা আনি, কারণ এটা বারবার দেখছি বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় আসছে, যে আপনারা শুনলেন এবং তার পাশাপাশি আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সুদীপ রায় বর্মন প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আমরা তার অংশ বিশেষ একবার শুনি। চিঠি আর দেব কি, মুখ্যমন্ত্রী সেদিন কি বিধানসভা উপস্থিত, আমি মুখ্যমন্ত্রীর গোচরে নিয়েই তো এই আলোচনাটা করলাম। মুখ্যমন্ত্রী কথাবার্তা যদি বড় বড় ডায়লগে যদি শুধু দিয়ে যায়, তাহলে আমি কাকে চিঠি লিখব, কি মানে আছে? বিধানসভার মতো পবিত্র জায়গায় দাঁড়িয়ে যখন এই জিনিসটা উত্থাপন করলাম, যখন তার রেজাল্ট পেলাম না, তো স্বাভাবিক বোঝা যায় যে এরা বেকার বিরোধী মানসিকতাটা এখন প্রকট হয়ে দাঁড়িয়েছে। আমি বললাম ইন অ্যান্ড অ্যারাউন্ড এই 2,500-এর মধ্যে এরকম দেখা যাবে প্রায় 1,000-এর মতো ছেলে মেয়েরা গ্রুপ ডিতে এরা যোগদান করবেন, শূন্য আবার গ্যাপ পড়ে থাকবে। আমি বলেছিলাম আপনি ওয়েটিং লিস্ট তৈরি করুন, আপনি ওয়েটিং লিস্ট আবার 1,1200 মতো ওয়েটিং লিস্ট তৈরি করুন, যাতে করে যারা যোগদান করলো না একটা ওই কনসিডারেবল টাইমের পর, লেটার অফ অ্যাপয়েন্টমেন্টের পর যে তারিখের মধ্যে যারা জয়েন করলো না, আপনি পরবর্তী সময় ওই সিরিয়াল নাম্বার 1, 2, 3, 4 হয়েছে মেরিট লিস্ট থেকে, আপনি ওয়েটিং লিস্ট থেকে আপনি এদেরকে নিয়োগ করতে পারেন। ন্যায়সঙ্গত, যুক্তিসঙ্গত আমরা এ রাজ্যের বেকারদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার নিয়ে আমরা দাবি তুলেছিলাম। গতকাল যখন লিস্ট বেরোলো আশ্চর্য হয়ে পড়লাম। গঠনমূলক আলোচনা করার কোনো মানেই নেই সরকারের কাছে, এটা তো একটা ডেফ সরকার, কানে শোনে না সরকার বোধ হয়। তো দেখলাম এই ওয়েটিং লিস্ট নেই। টিপিসির বেলায় বললাম রিপ্লেসমেন্ট লিস্ট রাখো,
এখন আমি জানি না সরকারের কি চিন্তা ভাবনা। সরকার যদি এই বেকারদের নিয়ে শুধু এরকম ছেলে খেলা করে, বেকারদের কষ্টটা দুঃখটা তারা যদি উপলব্ধি না করে, তাহলে তো ভারী সমস্যা, বেকারদের বুঝতে হবে। এবং আমি যারা এক বেলা এক দুমুঠো ভাতের জন্য, অন্ন জোগাড়ের জন্য যারা ভারতীয় জনতা পার্টিকে ভালোবেসেছিলেন, মিছিল মিটিংয়ে গেছিলেন, একটা আশা, বুক ভরা আশা নিয়ে পার্টি করেছিলেন, হয়তো বা কিছু একটা করে দেবে, এরকম বহু দৃষ্টান্ত রয়েছে আমার কাছে। সকাল বিকেলবেলা থেকে অজস্র ফোন সারা রাজ্যের আনাচে কানাচে থেকে, এবং এরা বলছে দাদা চাকরিও তো পেলাম না, আমরা তো অনেক কিছু অনেক নেতাকে দিয়ে রেখেছিলাম, এটা পাবো কিনা, এরকম কথাবার্তা বলতে শুরু করেছে। যাই হোক, এটা বোঝা গেছে যে করাপশনও হয়েছে চূড়ান্তভাবে। টাকা পয়সা যেহেতু কথাবার্তা এসছে, এদের দলের লোকরাই বলছে। আমার খুব কষ্ট হয় যে বেকারদের এই যে স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে শাসক গোষ্ঠী। আমি আবারও দাবি রাখছি বেকারদের সাথে যে আপনারা এই সরকার যেন একটা ওয়েটিং লিস্ট এই আদায় যারা পড়েন 2501 থেকে শুরু করে আরো 1200 ওয়েটিং লিস্ট যেন তারা ঘোষণা করে, কারণ যারা এতে জয়েন করবে না ওই সিরিয়াল অনুসারে তাদেরকে যেন নেওয়া হয়। আপনারা শুনলেন, এবং রাজ্যের একাধিক জায়গা থেকে বেশ কয়েকটি ফোন এসছে, বেশ কয়েকজন সেখানে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আমরা সরাসরি এই অনুষ্ঠানে এই প্রতিক্রিয়াগুলো অনেক ক্ষেত্রে আমরা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছি, কারণ তারা অনেকে বলছেন যে বিপদ হতে পারে, সেই কারণে তারা এই প্রতিক্রিয়াগুলো সংবাদ মাধ্যম অর্থাৎ টিভির পর্দায় দেখাতে চাইছেন না। নমস্কার, কে বলছেন? বলছিলাম গ্রুপ ডি চাকরি নিয়ে যে অসন্তুষ্ট, তো অসন্তুষ্ট তো হবে। এই সরকারের আমলে ভালো কিছু জিনিস আশা করা যায়নি, কারণ এই সরকারটা হলো একটা কি কয় দুর্নীতিবাদ। এই সরকারটা সব ব্যাপারে দুর্নীতি করতেন, সঠিকভাবে সবকিছু করতেন না। এই যে গ্রুপ ডি চাকরি এখন তারা বলছেন কবে নাগাদ ইন্টারভিউ হয়েছে আর কবে নাগাদ চাকরিটা দিচ্ছেন, তার মানে মাঝখান দিয়ে এতদিন যাবৎ পুরা ঘোটালা করে নিয়েছেন। তারা যারা চাকরি পেয়ে দিয়েছেন, হয়তো তাদের বিজেপির সমর্থিত লোকদেরকে বা বিভিন্ন নেতা ব্যবগত করে সব কিছু দেখে দেওয়ার জন্যই তারা দেরি করেছে। এইগুলি প্রথম দিক দিয়ে তারা এগুলি করেন, এবার লাস্ট মুহূর্তে তারা এটা করলেন। কিছু চাকরি হয়তো লোক দেখানো তারা মানে নিয়ম অনুপাতে দিয়েছেন, আর বেশিরভাগই তারা সেই দুর্নীতি করেছেন, সঠিক কোনো কিছু করেননি। আর বেকাররা তো কোনো বেকার ত্রিপুরায় কোনো বেকাররা সন্তুষ্ট না। এর মধ্যে দেখা গেল যে বেকার কেন মন্ত্রীরা এই ধরনের কাজ করছেন, আপনাদের সাংবাদিকেরা বিভিন্ন ভাবে চ্যানেলে দেখাচ্ছেন। মাননীয় মন্ত্রী বিকাশ দেববর্মার যে দুর্নীতি প্রকাশ্যে সুদীপ রায় বর্মন এটা বিধানসভাতে বলেছেন, তার কোনো নৈতিক বিচার পাওয়া যাবে কি আমার মনে হয় পুরা ওদের কাছ থেকে, এটা আমার বিশ্বাস হয় না, বোধগম্য হয় না। কারণ যদি হতো তাইলে হতো। এখন সিডি কোথায়, ইডি কোথায়, বিভিন্ন মানুষদেরকে সিডিবিডি দিয়ে যন্ত্রণা দিতে, আর বিকাশ একদম প্রকাশ্যে বলতে হয় আমি তো টাকা খেয়েছি, তুমিও তো কম খেয়েছো না, তার মানে উনি খেয়েছে, তুমি খেয়েছো দিকে আমি খেয়েছি, মানে পুরানের মতো কথাবার্তা আর কি। এই যে কথাবার্তিটা বললো একটা বিকাশ দেববর্মা, তার বাড়ির বাউন্ডারি ওয়াল করেছে সরকারি টাকা নিয়ে। আজকে ত্রিপুরামথার লোক কোথায়? এই যে উপজাতি কল্যাণ দপ্তরের টাকা নিয়ে সে নয়চই করে সবগুলি করলো। আপনার ওই ত্রিপুরামথা নিয়ে জাতির শস্য দিয়ে যে একটা রাজনৈতিক দল করলো, ত্রিপুরামথার কোথায় আজকা? এগুলি আসলে কি অন্ধবিশ্বাসী? আর সত্যি দুর্নীতিবাদ। ত্রিপুরামথার কোনো ভালো নয়, সত্যি দুর্নীতিবাদ, সত্যি টাকা লুটপাট করে খাওয়ার জন্য তারা এই ত্রিপুরাটা ধ্বংস করার জন্য বসছে। আমি আহ্বান রাখবো সারা ত্রিপুরা রাজ্যের উপজাতি মা বোনদের জন্য, দেখুন আপনাদের মন্ত্রী কি করতে, আপনারা একটু ভাবুন, আপনারা একটু চিনুন, আপনারা কি পেয়েছেন, আপনাদেরকে কিছু দেবে না। ওরা এসছে লুটতরাজ করে খাওয়ার জন্য। এই দিল্লিতে শুনলাম বিলাসবহুল বাড়ি করলেন, উনি কোথেকে এই টাকা পান 1.5 বছরে এতটুকু, তার ছেলের নামে বোন নামে। আপনারা অনেকে দেখেছেন, অনেকে সেটা পরিষ্কার যে যুব মোর্চার বিভিন্ন স্তরের নেতৃত্ব সরাসরি সামাজিক মাধ্যমে যেভাবে পোস্ট করেছেন,
জাতীয় কিংবা রাজ্য নেতৃত্ব, সেই পোস্টগুলো দলের নেতা, দলের অন্যান্যরা, বিধায়করা, মন্ত্রীরা বা জনপ্রতিনিধিরা যারা আছেন, মণ্ডল সভাপতি, জেলা সভাপতি কিংবা প্রদেশের নেতৃত্ব কিভাবে দেখছেন, যুব মোর্চার প্রদেশ সভাপতি থেকে শুরু করে প্রত্যেকে কিভাবে দেখছেন সেটা তাদের বিষয়। কিন্তু বামপন্থী যুব সংগঠন ডিওয়াইএফআই, টিওয়াইএফ নেতৃত্ব আজ আগরতলায় সাংবাদিক সম্মেলন করে রীতিমতো বিস্ফোরক দাবি করেছেন, সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তাদের কথা শুনবো। একজন আছেন, নমস্কার, কি বলছেন? নমস্কার, আমি বলছিলাম যে জিআরবিটি নিয়ে আপনারা প্রোগ্রামগুলো করতেন, তো আমি যেটা বলতে চাই, যেটা পরীক্ষা হয়েছিল আপনার 2025 আগস্ট মাসে, খুব সুন্দর পরীক্ষা হয়েছিল, পরীক্ষায় সবাই অংশগ্রহণ করেছিল, কিন্তু পরীক্ষা দেওয়ার পর অনেকে ভেবেছিল হয়তো বা আমি যদি কারো কথা মতো, যেমন 2021 সেপ্টেম্বর মাসের আজকের দিনে আপনাদের অফিসে একটা বিরাট হামলা হয়েছে, তো অনেকে ভাবেছিল হয়তো বা যদি আমি এইভাবে কাজটা করি হয়তো আমার চাকরিটা হয়ে থাকে, কিন্তু যারা করেছিল মানে এরাই বুঝতে পারছে যে এইগুলি ভুল রাস্তা। মানে চাকরি পেতে হলে বাড়িতে পড়াশোনা করতে হবে, নতুবা সম্ভব। ঠিক আছে, এটা আমার বলা ছিল। নমস্কার, কে বলছেন? নাম থেকে বলছি। হ্যাঁ, বলুন। দেখেন, জিআরবিটির বেকাররা অসন্তুষ্ট হওয়ার কারণ হইল একটা জায়গায়, যেমন আমরা দেখলাম, যদিও আজকের দিনটা একটা ঐতিহাসিক দিন, কারণ আমরা এই দিনে আপনাদের অফিস এবং বিরোধীদের অফিস ভাঙচুর, আপনাদের অফিসে অগ্নিসংযুক্ত করেছিল, তার সুষ্ঠু কি হইল আমরা জানতে পারলাম না, তার জন্য ব্যতীত আমরা, তবে আমরা এর জন্য অন্তত এই সরকারকে নিন্দা জানাই। আর যেহেতু চাকরির সম্বন্ধটা যে সুদীপ রায় বর্মন যে কথাটা বলছে, সেই কথাটা নিবেদ্য অ্যাকচুয়ালি সঠিক। তার কারণ যদি এই ওয়েটিং লিস্ট যদি 1012 বানায়, তাহলে এখানে যদি যারা জয়েন না করে মেরিট লিস্ট থেকে আবার যাওয়া হবে, তাহলে বেকার আরো কিছু বেকার যদি জয়েন না করে তারা পাইয়া গেল, বেকারের স্বার্থ হইল। কিন্তু আসলে সরকার তা করবে না, কারণ বেকারের স্বার্থ চিন্তা করে না। তার কারণ আমরা দেখছি 2020-এ যখনই চাকরি নেয় এসটিজিটি, আমরা দেখছি এমন বেকার ছেলে 3টা অফার পাইছে, পেপার 1, পেপার 2 এসটিজিটি, কিন্তু দেখা গেল সে একটাতে জয়েন করছে, বাকিগুলা জয়েন করছে না। কিন্তু যদি সেই ওয়েটিং লিস্ট বের করতো আরেকটা বেকার ছেলে দিতে পারত। কিন্তু এখন যখন এইটা করছে না, দেখা যাবে যদি এখানে 500 বা 700, 1000 জয়েন না করে এই ভ্যাকেন্সি গুলো আবার পড়ে থাকবো, আবার 2028 নির্বাচনের আগে যদি আবার কোনো কিছু করে যদি সম্ভব হয়, আর নইলে সেই আশা এই সরকার থেকে করতে পারে না। বেকাররা হতাশা হবে, আরো দেখবেন আরো হবে, কিন্তু তাদের মধ্যেই কিন্তু এই হতাশাটা আরো বাড়বে বেশি। সরকারের যদি সদিচ্ছা থাকে যে সুদীপ রায় বর্মন যেটা কইছে যুক্তিসঙ্গত কথা কইছে এবং কোন দলের কথা বলে না, উনি বেকারের কথা বলছে, এটাকে আমরা 100% সমর্থন করছি। সরকারের উচিত এইটাকে মাইনা এই যে কাজ করাটা, যে অন্তত বেকারের স্বার্থ চিন্তা করলে একটুটুকুই বলা। আমরা একবার শুনি ডিওয়াইএফআই, টিওয়াইএফ নেতৃত্ব সাংবাদিক সম্মেলনে কি প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। গত বিধানসভায় 5 তারিখে নিয়োগ সংক্রান্ত একটা তথ্য রাজ্যের মন্ত্রী দিয়েছেন। এই বিষয়টা নিয়ে বেকারের পক্ষে ডিওয়াইএফআই এবং টিওয়াইএফআই যে প্রতিদিন লড়াই করছে, এই লড়াই সংক্রান্ত বিষয়ে আমরা কয়েকটা কথা আপনাদের মধ্য দিয়ে রাজ্যের মানুষ, রাজ্যের শিক্ষিত অর্ধশিক্ষিত বেকার যুবক যুবতী তাদের সামনে রাখতে চাইছি। প্রথমত হচ্ছেন যে আমরা দেখেছি গত 6 বছরে দফায় দফায় এক একজন তথ্য দিয়েছেন। কখনো বিপ্লবদের সময়ে, এর আগের প্রথম বিজেপি সরকারের একবার বলেছেন 1 লক্ষ কত হাজারের সরকারি চাকরি হয়েছে। তার কিছুদিন পর ওই সময়কার শিক্ষা দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ তখন একটা তথ্য দিয়েছেন। এখন দেখলাম গত যা বিধানসভা অধিবেশনটা 6 তারিখ শেষ হয়েছে, তার 5 তারিখে রাজ্যের মন্ত্রী টিঙ্কু রায় বিধানসভায় একটা তথ্য পেশ করেছেন। সেই তথ্যে দেখা গেছে যে সব মিলিয়ে 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত
রাজ্যে মাত্র 11,532 জনের সরকারি চাকরি হয়েছে। গত 6 বছরে 11,000-এর চাকরি হয়েছে। প্রতি বছর 2,000 বেকারের চাকরি হয়নি এবং কথা ছিল বছরে 50,000 বেকারের চাকরি হবে। আমরা দেখুন 50,000 বছরে তো দূর, প্রতি বছর 2,000 বেকারের চাকরি হয়নি। 6 বছরে মাত্র 11,532 জনের চাকরি হয়েছে। এবং তিনি যে তথ্য দিয়েছেন তাতে এটা স্পষ্ট হয়েছে যে টিআরবিটিতে 6,802 জন, স্পেশাল এডুকেটর 88 জন, টিপিএসসির মাধ্যমে 1,842 জন, পুলিশ এসআই কনস্টেবল 119 জন, টিএসআর 413 জন, গ্রুপ সি গ্রুপ ডি 288 জন, তার সঙ্গে জেআরবিটি নিয়োগ হয়েছে 1980 জন। এই সব মিলিয়ে এসছেন 11,532 জন। কিন্তু আমরা দেখলাম খুব সৌকৌশলে বিজেপি মন্ত্রী, তার সঙ্গে এসপিউ আউটসোর্সিং, এই যে নিয়োগগুলো আছেন সেগুলোকে সরকারি চাকরির কোটার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। সেখানে এসপিউ 1262 জন এবং আউটসোর্সিং এ নিয়োগ হয়েছেন চুক্তিবদ্ধ কর্মচারী, 1 বছর থেকে 1 দিন কম কন্ট্রাক্ট, এই কন্ট্রাকচুয়াল চাকরি সেই এটার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন 8,042 জন। এবং এই করে একটা বড় তথ্য, প্রায় 30-32 হাজার একটা তথ্য মানুষের সামনে তৈরি করেছেন। আমরা বলবো এই যে ভুয়া, এটা হচ্ছেন সরকারের একটা সুকৌশলের প্রতারণা, যে সংখ্যাটা কিভাবে বড় করে দেখানো হয়। সরকারি চাকরির যে এই চাকরির কোটার ভিতর, সংখ্যার ভিতর আউটসোর্সিং, এসপিউ কি করে ঢুকে, একটা চুক্তিবদ্ধ আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগ, এই সংখ্যা ঢুকিয়ে দিয়ে রাজ্যের মানুষকে বোকা বানানোর চেষ্টা হচ্ছেন। দেখুন আমরা কত হাজার সরকারি চাকরি দিয়েছি, 30-32 হাজার একটা সংখ্যা বিধানসভায় দিয়েছেন, যার মূল সংখ্যাটা হচ্ছে 11,532 জন। আমরা নিন্দা জানাচ্ছি যে সরকার মন্ত্রী পরিকল্পিতভাবে এরকম একটা মিথ্যাচার প্রতারণা বিধানসভায় উত্থাপন করেছেন সংখ্যাটাকে বড় করে দেখানোর জন্য। আমরা এই বিষয়টা এখানে রাখছি এই কারণে যে গত 11,500 যে চাকরি হয়েছে, বামফ্রন্ট সরকার আসার 2018 সালে যখন সরকার আসতে পারলো না, বিজেপি আসলো, এই তার আগ মুহূর্তে বামফ্রন্ট সরকার 16,000 পোস্ট ক্রিয়েট করেছেন। ইন্টারভিউ নেওয়ার কাজ শেষ হয়েছে, জাস্ট হাতে অফার দেবেন, এই সংখ্যাটা হচ্ছে 16,000 উপর 2018 সালে বামফ্রন্ট সরকারের সময় এখানে স্কুল এডুকেশনে ছিল 12,000, সোশ্যাল এডুকেশনে 1,000, টিপিএসসি 200, স্বাস্থ্য দপ্তরে 73, পুলিশে 837, টিএসআর 300, আরো কৃষি, শিল্প, রাজস্ব সহ এই সংখ্যাটা 16,000 ছিল। এই 16,000 প্রায় নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার যখন প্রক্রিয়া, এই 16,000 গোটা প্রক্রিয়াটা বিজেপি 2018 সালে বাতিল করে দিয়েছেন। 16,000 প্রক্রিয়া 1 বছরে সম্পন্ন করতে পারত এই সময় বামফ্রন্ট সরকার। বা এই প্রক্রিয়াকে যদি ইতিবাচক দিকে দেখে বিজেপি সরকার 2018 সালে 16,000 বেকারকে বামফ্রন্টের নিয়োগ প্রক্রিয়ায় তারা চাকরি দিতে পারতেন, এটা বাতিল করে দিয়েছেন। দেখা গেল 1 বছরে যে 16,000 চাকরি হওয়ার সম্ভাবনা বামফ্রন্ট সরকার তৈরি করে দিয়ে গেছেন, এটাকে বাতিল করে 6 বছরে 11,500 জনের চাকরি দিয়েছেন। আমরা এর মধ্যে দিয়ে স্পষ্ট হচ্ছে বেকারের সামনে যে এই সরকারটা একটা বেকার বিরোধী সরকার হিসেবে আমাদের রাজ্যে তারা শাসন ক্ষমতায় আছেন। 30,000-এর উপর সরকারি কর্মচারী রিটায়ারমেন্টে গেছেন। বামফ্রন্ট সরকার একটা ইতিবাচক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন যে শূন্য পদ তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে যিনি রিটায়ারমেন্টে যাচ্ছেন, ওই রিটায়ারমেন্টে যাওয়ার শূন্য পদে 5 মাসের মধ্যে নিয়োগ করবেন এবং সময় ঠিক করে দিয়েছিলেন মানিক সরকারের নেতৃত্বে তৎসময় বামফ্রন্ট সরকার, যে 5 মাসের মধ্যে শূন্য পদ তৈরি হওয়ার এই সময়ের মধ্যে সেই শূন্য পদ পূরণ করবেন। আমরা দেখলাম এটা এসে ঘটা করে তারা বললেন না 1 বছরের মধ্যে পূরণ করব, কিন্তু আমরা দেখলাম গত 6 বছরে 30,000-এর উপর শূন্য পদ তৈরি হয়েছে, রিটায়ারমেন্টে গেছেন। এটার মধ্যে নতুন কিছু না, নতুন তৈরি করা না, যা তৈরি আছে সেই শূন্য পদে নিয়োগ করতে গিয়ে সেখানে 30,000 যেখানে শূন্য পদ তৈরি হয়েছে সেখানে মাত্র 11,000 মতন কিছু নিয়োগ হলেন। এই যে বাকি শূন্য পদ 1 বছর পর তা এভলিস্ট হয়ে যাচ্ছে। যে বেকারদের কাছে বলবো, এই যে যেখানে শূন্য পদগুলা এভলিস্ট হয়ে যাচ্ছে 1 বছর পর, সেখানে কিন্তু আগামী কোনোদিন এই শূন্য পদ আর থাকছে না, সেখানে নিয়োগের সমস্ত দরজা বন্ধ করে দেওয়া হচ্ছে। এই হচ্ছে বিজেপি সরকারের কৌশল। বলে যেখানে শূন্য পদ তৈরি হচ্ছে, আমাদের রাজ্যের অনেক বেকার যুবক যুবতী তারা আন্দোলন করছে, আমরা তাদের আন্দোলনকে সমর্থন করছি, আন্দোলন জারি রাখতে। হ্যাঁ বলুন। বলছি যে বিজেপি সাংবাদিক সম্মেলনটা করলেন জুটের আমলে, হ্যাঁ,
দুটের আমলে যে হারে তখন তো লোক সংখ্যা বেকারও কম ছিল, যে হারে চাকরি হয়েছে, যে হারে অপারেজে সুধীর মজুমদার চাকরি দিয়েছেন, সেটা কি তারা ভুলে গেছেন? তারা ইতিহাসটা কি মনে রাখেন না? সুনীল দত্ত রামনগরে যে হারে চাকরি দিয়েছেন, সেই কল্যাণে তিনি বারবার দিতে আসতেন সুনীল দত্ত। আর ওই পৌরসভা নিয়ে যে বলছেন, পঞ্চায়েতে জোটের আমলে চাকরি দিয়েছিল, কিন্তু বামপন কিন্তু এটা রেগুলার করেছে, কিন্তু পৌরসভা চাকরিগুলো যেত না যদি সুনীল দত্ত কোর্টে কেসটা না করতেন। কোর্টে কেস করাতে তারা আইনত চাকরিটা দিতে পারেননি পৌরসভায়। এবার যে জিনিসটা আসছে, যে সুদীপ বর্মন যেভাবে বলছেন, সেটাতে যদি নিয়ম করে চাকরির ব্যবস্থাটা করতেন, তাহলে আমার মনে হয় বেকারদের এত লাঞ্ছনা হতো না। কারণ আজকে কিন্তু আমি গতকাল বলেছি যে এই চাকরিটা তাদের পছন্দ মতো তাদের লোকগুলিকে তারা সিলেকশন করেছে। আমি আজকে অনেকের সাথে কথা বলেছি, অনেক ট্যালেন্ট ছেলে তারা চাকরি পায়নি গ্রুপ দিতে, পাস করা বিএ পাস চাকরি পায়নি, যারা গ্রুপ দিতে পরীক্ষা দিয়েছিল, রিটেনও পাস করেছে, ভাইভাতে তারা পরীক্ষা দিয়েছে, তারা আশা করেছিল, এবং পার্টির কর্মী তারা একনিষ্ঠ কর্মী, তারা চাকরি পায়নি। তো তারা পেয়েছে ঠাকুর জানে তারা কিভাবে কি করেছে। আমি বলবো এইভাবে বেকারদের নিয়ে ছেড়ে খেলাটা করাটা ঠিক না। সুদীপ বর্মন যে নিয়মটা বলেছে এটা অ্যাকচুয়ালি পারফেক্ট নিয়ম, যে আপনি ওয়েটিং লিস্টে রাখবেন, কেউ যদি না জয়েন করে তাহলে ওয়েটিং লিস্ট থেকে তাদেরকে আবার নেবেন, আবার একটা প্যানেল রাখবেন, যদি আপনার রোগ নিয়োগ করতে হয় তাহলে ওই প্যানেল থেকে রোগ নেবেন। এটাই নিয়ম, চাকরির ক্ষেত্রে এটাই হওয়া নিয়ম, কিন্তু এটা তারা করেননি। না করে তারা মর্জি মতো একটা তালিকা প্রকাশ করে দিয়েছেন। এই আন্দোলনে মুখ্যমন্ত্রীর হাতে ওই বন্যা ত্রাণের সাহায্য করছেন, এটাকে আমরাও সমর্থন করছি, ভালো দিক। কিন্তু এই আন্দোলন যারা করছেন, এই আন্দোলনটাকে যদি তীব্র করতে না পারেন, মনে করছেন যে আমরা একটু ঘুমিয়ে ঘুমিয়ে আন্দোলন করে চাকরি হবো, ফলে চাকরির দরজা চারদিক থেকে বন্ধ করে যাচ্ছে। একদিকে হচ্ছে আউটসোর্সিং, দ্বিতীয় হচ্ছে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ এই যে শূন্য পদ। নমস্কার, কে বলছেন? হাজার হাজার। নমস্কার দাদা, আজকের বিষয় কিন্তু আমার একটা মন ধরে যাচ্ছে আপনারা এগুলা প্রোগ্রামটা আজকের বিষয়ে কি বিষয়ে আলাপ আলোচনা কি এটা জানতে চাইছিলাম। বিষয়টা হচ্ছে গ্রুপ ডির চাকরির তালিকা যখন প্রকাশ হলো, তখন যুব মোর্চার বেশ কয়েকজন নেতৃত্ব একেবারে তাদের নিজস্ব সামাজিক মাধ্যমে বা নিজস্ব অ্যাকাউন্টে সেখানে নানাভাবে পোস্ট করেছেন। তারাদের ক্ষুব্ধ, সেটা তারা বুঝিয়েছেন। যেদিক থেকে যুব কার্যকর্তাদের ক্ষোভের আগুন শীর্ষক বিষয় আমরা নির্ধারণ করেছি, সেই বিষয়ে কথা বলছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখুন, এটাই করবে বিজেপি, কারণ এদের যে মানসিকতা ভালো না। ভারতবর্ষে দেখেন বিভিন্ন রাষ্ট্র, একমাত্র ভারতবর্ষ আপনার জায়গা দিলে পাশে এত ছোট্ট একটা রাষ্ট্র, দিন বাংলাদেশ স্বাধীন হয়েছে। ভারতবর্ষে প্রায় 25 বছর পরে বাংলাদেশ স্বাধীন হয়েছে পাকিস্তান থেকে। হওয়ার পরও বাংলাদেশ শিক্ষা ব্যবস্থা ভারত থেকে অনেক ঊর্ধ্বে আছে। এত গরিব একটা রাষ্ট্র, এত ছোট্ট একটা রাষ্ট্র যুদ্ধ করলো, সেই করলো, আমরা ভারতের সহযোগিতা নিয়ে তারা স্বাধীন করলো। তারপরেও ভারত থেকে তারা অনেক ঊর্ধ্বে গেছে গিয়ে। পড়াশোনার উপরে জোর না দিয়া আজকে দেখেন সরকার লেখাপড়ার উপরে জোর দিতেছে না, চাকরি দিতেছে না, স্কুলগুলি বন্ধ করে দিতেছে, সরকারি ডিপার্টমেন্ট গুলি বিক্রি করে দিতেছে, যা ইচ্ছা তা চলছে, যা উন্নয়নমূলক কাজ করে 2 নম্বরই কাজ করে যাচ্ছে। অর্থাৎ কত হইল ভারতবর্ষটারে তারা চাইতেছে দুর্বল করার। কতটা কিন্তু গুরুত্ব দিয়া মানবে না। আমি যুক্তি, তারা আসুক আমার কাছে, আমি যুক্তি দিব, আমার অ্যারেস্ট করলে আমি যুক্তি দিব। এইটার পেছনে তারার মূল কারণ হলো ভারতবর্ষের মূল্যবেশীরা দুর্বল করো, দেশটারে দুর্বল করো, এবং পরবর্তী সময় তাদের গোলাম বানায়, আমরা তাদের গোলাম বানায় এই সরকার যারা পরিচালনা করে, এরা তো পরিচালনা করে। আর কত বলবো বলেন, এটা সারা বিশ্বে আপনার মাধ্যমে আমার খবরটা পৌঁছাচ্ছে।
এই যে আর্য কোম্পানি তারা আবার আমরা পুরো একদম সম্পূর্ণ মূল্যবাসে গোলাম বানায় আমরা বানাইতেছে গরিব কইরা, আর যারা সিএম পিএম এমএলএ এমপি হইতেছে তারা বানাইতেছে ব্ল্যাকমেল করে। আজকে যখন রাষ্ট্ররা তারা হিন্দু রাষ্ট্র ঘোষণা করার পরে সম্পূর্ণ তারা তাদের স্বার্থের মাধ্যমে যখন রাষ্ট্র স্বাধীন হবে, এই যারা আজকে আমরা তো যাই গরিব হইলাম এই বরবাদ হয়ে গেল, আমরা জীবনে স্কুল চলছে, আমরা ছেলে পেলার। আর যারা গোলামি করতেছে এখন তাদের আজ গোলামি করতেছে এবং দেশটারে দুর্বল করে দিতেছে, ডুবে লালনে নিজের সম্পদ বাড়াইতেছে, তারা কিন্তু ব্ল্যাকমেল হয়ে রইল। মাথা ছাড়া দিব, ডুবে দিব। আপনি দেখছেন তো আমরা ভারতবর্ষে কয়েকজন মন্ত্রী তারা অনেক সাহিত্য করলো, লালু প্রসাদের সাহিত্য করলো, তারপর ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী করলো, অনেকেরই করছে এবং তার দিল্লির মুখ্যমন্ত্রী করলো। আপনি বিষয়টা বলতে পারতেছেন তো তারা কোন জায়গাতে নিতেছে। আজকে আমরা বুদ্ধিমান ছেলেরা যারা রাষ্ট্রটাকে উন্নতি করবো, মূল্যবাসী খুব শিক্ষিত হয়ে রয়েছে, ডাক্তাররা চাকরি পাইতেছে না, ইঞ্জিনিয়াররা চাকরি পাইতেছে না, যারা বৈজ্ঞানিক হয়ে রয়েছে, যারা তাদের উন্নয়নমূলক কাজ দেখাতে পারবে ভারতবর্ষে, তাদেরকেও তারা বরবাদ করে দিচ্ছে। আর তারা এইদিকে হিন্দু মুসলিম একটা দিয়া রাষ্ট্রটারে টার্গেটটারে ঘুরে দিতেছে। আমরা না জানি কত বন্ধু তাদের সাথে, আমরা কিসের বন্ধু, তাদের ধর্মনীতি তারা তাদের জায়গাতে পালন করুক, ধর্মনীতি বিস্তার করে দিতেছে আমরার উপরে দিয়া, আমরা দৃষ্টিভঙ্গিতে ঘুরাই দিয়া আজকে তারা মনে জানো তাই করতেছে। গোলাম তো বানাই লাগছে অলরেডি। হাজার শূন্য পদে বলিষ্ঠ হচ্ছে, সেখানে আর নিয়োগ হবে না। এরকম একটা জায়গায় এসে আমাদের রাজ্যের সরকার বেকারদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন। আমরা বলবো অসংখ্য 2019 সালে জিআরএস এর ইন্টারভিউ নিয়েছেন, লক্ষাধিক ছেলে মেয়ে ইন্টারভিউ দিয়েছেন, প্রত্যেকে 300 থেকে 400 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করেছেন, তারপরে ইন্টারভিউ দিয়েছেন, কোটি কোটি টাকা সেখান থেকে সরকারের কোষাগারে জমা করেছেন, বেকারের পকেটের টাকা। জিআরএস এর ইন্টারভিউ দিয়ে যখন পরীক্ষা দিয়ে যখন বেরিয়ে আসছেন, জোর করে তাদের হাত থেকে এডমিট কার্ড রেখে দিয়েছেন সরকারি আধিকারিকরা সরকারের নির্দেশে। জিআরএস এর কোনো খবর নেই। ইঞ্জিনিয়ার নিয়োগ 2018 সালের পর থেকে বন্ধ, ফলে প্রতিটা দপ্তরে স্কুলগুলোর মধ্যে শিক্ষক নেই। এবং আমরা দেখছি সরকার এই যে নিয়োগ যত কমাচ্ছেন আমাদের রাজ্যে, তার উল্টো দিকে নেশার বিস্তার কিভাবে করা যায়, সরকার শাসকের প্রত্যক্ষ পরোক্ষ মদতে গোটা রাজ্যটা নেশায় ঢুকছে। তার পেছনে সরকার, তার পেছনে শাসক দল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা প্রতিদিন পালন করছে। সরকারি মদতে লাইসেন্স, বেসরকারি মদতে বিনা লাইসেন্সে শাসকের মাতব্বররা গলি নেশা কারবারি করা, গোটা রাজ্যটাকে দাবিয়ে দিচ্ছেন। এই একটা পরিস্থিতির মধ্যে আমরা যখন দেখছি রাজ্যে বেকারের সংখ্যা প্রতিদিন বাড়ছে, নিয়োগ প্রক্রিয়া প্রতিদিন কমছে, ঘোষণা দিচ্ছেন, বিজ্ঞপ্তি জারি করছে, কিছুদিন পর বিজ্ঞপ্তি বাতিল। এই যে ছেলে খেলা শুরু করেছেন রাজ্যের শিক্ষিত বেকারদের সঙ্গে, আমরা তার নিন্দা জানাচ্ছি। কিছু নিয়োগ প্রক্রিয়া জারি আছেন, পরীক্ষা নিচ্ছেন, ফলাফল দিচ্ছেন না, ফলাফল দিলে নিয়োগ করছেন না। সব দিক মিলিয়ে একটা গোলক দাদার মধ্যে যুবকদের ফেলে প্রতিদিন বিভ্রান্ত করার চেষ্টা করছেন। এই বিভ্রান্তের মধ্যেও যখন রাজ্যের একাংশ যুবক যুবতী নানা ফর্মে নানাভাবে তার আন্দোলন করছেন, তখন সরকার পরিকল্পিতভাবে রাজ্যের একটা সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার, সুশ্রুতি দেওয়ার জায়গায় এসে শাসক দল, মন্ত্রীরা, বিধায়করা তারা ভূমিকা গ্রহণ করছেন। আমরা দেখছি রাজ্যের বেকারত্বের যে একদিকে বন্যা, মানুষ হাহাকার, সেখানে সরকারি সাহায্য পৌঁছছেন না, মানুষের ঘরে খাবার নেই, মানুষের ঘরে ঢুকতে পারছেন না, দরিদ্রতা চরম সীমায় গিয়ে দাঁড়িয়েছেন। তাদের একটা ব্যাপক অংশের মানুষ, তাদের খাবার নেই, শিশুদের খাবার নেই, পড়াশোনার বই নেই, ঘরে ঢুকতে পারছেন না। এই হাহাকারের মধ্যে যখন সরকার তার পাশে যেভাবে দাঁড়ানোর কথা সেই দায়িত্ব পালন করছেন না, মানুষের মধ্যে যখন এই প্রশ্ন তৈরি হয়েছে, তখন আমরা দেখলাম বেকারত্বের যন্ত্রণা আর এদিকে বন্যা কবলিত মানুষের হাহাকার, এই দুইটাকে অন্ধকারে চাপা দেওয়ার জন্য সাম্প্রদায়িক খেলায় তারা মেতেছেন। রানীর বাজারের একটা ঘটনায় আমরা দেখেছি, সেখানে মন্ত্রী স্বয়ং দাঁড়িয়ে আছেন, সেখানে একদিকে একটা মুখে মন্ত্রী দাঁড়িয়ে আছেন, আরেকদিকে
একটা উচ্ছৃঙ্খল বাহিনী সেখানে বাড়িঘর পুড়াচ্ছেন, লুট করছেন, দোকান লুট করছেন, শিশুদের মারছেন, গরু ছাগল মারছেন, গাড়ি পুড়িয়ে দিচ্ছেন, এইগুলা সংগঠিত করছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছেন তখন মানিক শাহ, বিজেপি যখন সরকারে, তখন মন্ত্রীর উপস্থিতিতে, পুলিশ অফিসারের উপস্থিতিতে একটার পর একটা করতে করতে 17টা বাড়ি পুড়িয়ে দিল, 8টা গাড়ি পুড়িয়ে দিল, গরু ছাগল পুড়লো, শিশুর বৃদ্ধের মাথা ফাটলো আমাদের। তারপরে যখন কয়েকজন গ্রেপ্তার হলো। নমস্কার, কে বলছেন? ভয়াবহ বন্যার রেশ কাটিয়ে হ্যালো, আমাদের রাজ্যের জনজীবন। হ্যালো, নমস্কার, আগরতলা থেকে বলছি। হ্যাঁ বলুন। টিভির সাউন্ড থেকে একটু দূরে থাকবেন। হ্যাঁ, দেখুন, আসলে বেকারদের কথা চিন্তা করে যদি সরকার ভালোভাবে কাজ করত বা নিয়োগের ব্যবস্থা করত, ত্রিপুরা রাজ্যের হাজার হাজার বেকারের উপকার হতো। গ্রুপ ডি না, শুধু সব দপ্তরে বিভিন্ন পদে লোক নিয়োগের কথাই আমি বলবো। সরকার জানি না কি যে তাদের স্বার্থ, যে বদনাম কামানো। আমি তো সরকারের আলোচনা করলেই সরকারের বিরুদ্ধে যায়, কিন্তু সরকার কোটি কোটি টাকা বাজেটের টাকা কোথায় খরচ করছেন আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। আমি অনেকদিন বলেছি, গত সরকার যে এই কাজগুলি করেছে তারা একবার 5 বছরে 10 বছরে রঙও দিতে পারবে না বিল্ডিং গুলিতে। আইজিএম হাসপাতালের দক্ষিণ অংশতে দেখবেন নতুন বিল্ডিং এর কালো দাগ পড়ে গেছে এখন। কাজেই জনস্বার্থে কাজ করুক না, জনস্বার্থে কাজ করুক, মানুষ খুশি হবে, এটাই আমার বক্তব্য। নমস্কার। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন। বলছিলাম যে যুব মোর্চার যে একটা দল বিজেপির মধ্যে, সেই দলটাকে পরিচালনা করছেন মাননীয় মুখ্যমন্ত্রী। তো মাননীয় মুখ্যমন্ত্রী তো তাদের দলটা পরিচালনা করে তাদেরকে আশ্বাস দিয়েছেন তাদেরকে চাকরি দিবে, তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দিবে। দেখতে পেলে যে তারা বিভিন্ন মন্ত্রীরা লুটপাট করে তাদের বাড়ি করতে, ঘর করতে, দোকান করতে, পেট্রোল পাম্প করতে, অনেক কিছু করতে। যেমন বিধানসভাতে আপনারা দেখাইছেন, সুদীপ দেববর্মন সব বলেছে, তথ্য অনুসারে মাননীয় মুখ্যমন্ত্রী একটা প্রতি উত্তর করেছেন যে এগুলি অন্যায় হয়েছে বা এগুলি বিচার করবেন। কোনো কিছু বলেন তো কি যুব মোর্চার নেতারা যে খেপবে না? কেন খেপবে না? যুব মোর্চার নেতারা তাদের জীবন বাজি রেখে মানুষের বাড়ি ভাঙচুর করেছে, যে মানুষের বাড়ি ভাঙচুর করেছে, বিরোধী দলের লোকেদেরকে ভাঙচুর করছে, মারপিট করছে, লুটপাট করেছে, অত্যাচার করেছে। এইগুলি তার থেকে তারা কিভাবে বাঁচতে পারবে? যেহেতু তাদেরকে একটা চাকরিও দেয়নি বা কোনো কিছু সুযোগ সুবিধা হয়নি। আবার তো যুব মোর্চারা ক্ষেত্রে যে আমরা কিসের জন্য এগুলি করলাম, এখন এতদিনে যুব মোর্চা সচেতন হয়েছে। আমার মনে হয় মাননীয় এই মুখ্যমন্ত্রী যেভাবে দলটা পরিচালনা করছেন, ওনার বোঝা উচিত যুব মোর্চার দলটাকে একেবারে সমুদ্রে ভাসিয়ে দিয়েছেন, তাদের ভবিষ্যৎ একেবারে শেষ। ওনার জানি বয়স হয়েছে, ওরা তো যুবক, ওরা বাঁচতে পারবে এই পৃথিবীতে, ওরা বাঁচতে পারবে? যে অন্যায়টুকু করাইছেন তাদেরকে দিয়ে। আমার মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রী এখনো সময় আছে, দলটাকে ভালোভাবে পরিচালনা করেন। আর যুব মোর্চার দলকে আহ্বান করবো, তোমরা দেখো নিজেদের ভবিষ্যৎ চিন্তা করো। তোমরা এইভাবে কেন অন্যায় কাজগুলি করেছ? এখন অন্যায় কাজের দিকে তোমরা কেন ধাওয়া দিচ্ছ? তোমরা অন্যায় কাজ থেকে বিরত হও এবং সামনে যাতে ভালো একটা সুসরকার তৈরি করতে পারো, তোমরা সেই দিকে চিন্তাধারা করো। তোমাদের ভবিষ্যৎ অনেক বড়, তোমরা সামনের দিকে অগ্রসর হও। তোমরা এই ত্রিপুরা রাজ্যটাকে দেখার দায়িত্ব তোমাদের। তোমরা যদি নিজেরা সঠিক না হও, ত্রিপুরা রাজ্যটাকে কে দেখবে? দেখো যে এই বিজেপি দলটা কত কালপিট, কত মাননীয় একটা মন্ত্রী বিকাশ তোমার সে দুনিয়া লুটপাট করে খেয়ে নিচ্ছে। আরো বিভিন্ন মন্ত্রী আছেন, আরো অনেক নেতা আছেন। তোমরা কি একদিন প্রতি উত্তর করেছো? তোমরা মাঠে নামো, এইগুলি আওয়াজ করে এগুলি প্রতিবাদ করো। নয়তো ত্রিপুরা রাজ্যটাকে একবারে রসাতলে পাঠিয়ে দিয়েছ। সামনে যাতে সবাই সুন্দরভাবে বাঁচতে পারে সেই দিক চিন্তা করে তীব্র আন্দোলনে নামো তোমরা, যুব মোর্চা এবং বিভিন্ন দলের যুবকরা সবাই মিলে একসাথে এবং ভারতীয় ফ্ল্যাগ
চলাইয়া নিরপেক্ষ দৃষ্টিতে ভারতের সংবিধানকে সামনে রেখে তোমরা একটা জন আন্দোলন জনজোয়ার তৈরি করো ত্রিপুরাতে, চাইলে আমার মনে সামনের দিকে ত্রিপুরাটা ভালো একটা জায়গা আসবে। আর নয়তো ত্রিপুরাটা রসাতলে গিয়েছে, সামনে মথা আরো বেশি রসাতলে নিয়ে যাবে। মথাকে একেবারে একটা শিক্ষা দেওয়া উচিত ছিল, তোমরা যদি না বাইরো মথাকে শিক্ষা দেওয়া যাবে না। আর উপজাতি অংশের মা বোনদেরকে বলবো, আপনারা একটু সচেতন হন। আপনারা তো বোকা যে বোকা, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ বোকা, এর থেকে আপনারা বিরত হন। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? যে ভয়াবহ বন্যার রেশ কাটিয়ে আমাদের রাজ্যের জনজীবন কিছুটা হলেও স্বাভাবিক হচ্ছে, আমরা দায়িত্বশীল যুব সংগঠন হিসাবে ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ এই সময়টাতে রাজনীতির নমস্কার, কে বলছেন? স্যার, আমি সাবরুম থেকে বলছিলাম। হ্যাঁ, বলুন স্যার। আজকে আমি বিগত 15 দিন থেকে আপনার কাছে ট্রাই করছি, ফোন ঢোকার জন্য পাচ্ছি না। স্যার, একটা কথা বলবো আপনাদের এখানের মধ্যে, আমি আজকে লাগে প্রথম স্যার বলছিলাম, দেশের মধ্যে কাজ নাই, খাদ্য নাই, আমাদের পেটে খানা নাই, ভাত নাই, আর সরকার আছে চাকরি নিয়ে হাল্লা গোল। স্যার, আমরা কি দোষ করলাম? আমাদের ভাত কোথায়, খাদ্য কোথায়, এগুলো কি চলছে দেশের মধ্যে? দেশে সরকার আছে না নাই, তাও তো আমরা বলতে পারছি যে স্যার। এই বিষয়টা যদি আপনাদের সরকারের কানে পৌঁছতে যাই, তাহলে আমরা একটু খুশি থাকতে পারি। আজকে আমরা বিগত বন্যা গেছে কতদিন, আমাদেরকে পাঠার মতো কোনো লোক নাই। স্যার, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন, আপনার কথা বলুন। হ্যাঁ স্যার, আমাদের কথা শোনার মতন কোনো লোক নাই স্যার, আমাদের পেটে ভাত নাই। আর সরকারেরা আছে কিনা সেটাও আমাদের মধ্যে জানার মতন লোক নাই। আমাদের সরকার আছে কি না সেটাও জানতে পারছি না। আমরা কি খাদ্য পাবো না? চাল দিচ্ছে 35 কেজি, মাথা পিছু 5 কেজি। হ্যাঁ, এগুলা দিয়া কি আমাদের ছেলে মেয়েদেরকে খাওয়াবো? কি করব? দেশে কাজ কোথায়? দেশে কাজ কোথায়? আমরা এটাই বলতে চাই। যার আপনি একটু যদি সরকারের পর্যন্ত যদি পৌঁছে, এটাই আমাদের বক্তব্য। স্যার, আপনি একটু সরকার পর্যন্ত পৌঁছান না আমাদের বক্তব্যগুলো, আমরা যাতে কাজ পাই, খাদ্য পাই, এটাই আমাদের কথা। নমস্কার। কারণ আপনারা জানেন যে এই দুর্যোগপূর্ণ সময়ে ছাত্র যুব সংগঠন সহ বামপন্থী বিভিন্ন গণসংগঠনগুলো আমরা নানানভাবে মানুষের পাশে দাঁড়িয়েছি। আমাদের যে দায়িত্ব এবং কর্তব্য, এই দায়িত্ব এবং কর্তব্য রাজনীতি ভুলে গিয়ে আমরা এই দায়িত্ব কর্তব্য পালন করবার জন্য উদ্যোগ গ্রহণ করেছিলাম। কিন্তু এই সময় আমাদের মনে হয়েছে আমাদের রাজ্যে যে বেকারত্বের ভয়াবহ সংকট, এই নমস্কার, কে বলছেন? রাজ্যবাসীকে সচেতন করে। নমস্কার, আমি বিলোনিয়া থেকে প্রশান্ত দেবনাথ বলছি। বলুন বলুন। আমার প্রথম কথা হলো যে জিআরপিটির যে তালিকা প্রকাশ হলো, এতে শাসক দলের কিছু কর্মকর্তা তাদের বিক্ষোভ প্রদর্শন করছে, পাশাপাশি যারা বিরোধীতে আছে তারাও নিজেদের আক্ষেপ প্রকাশ করছে। একটা অংশ হয়তো স্বাগত জানাচ্ছে, আর একটা অংশ হয়তো বিরোধিতা করছে। এখন আমাদের কাছে প্রশ্ন হলো, 10,323 যে সংখ্যাটা, এই সংখ্যাটার মধ্যে প্রায় তারা বিনা অপরাধে চাকরিচ্যুত। কিন্তু দেখা গেল বৈরীদের
পক্ষ নিয়ে সরকার বিশাল একটা টাকা খরচ করছে। ইদানিংকালে আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে যে বন্যা পরিস্থিতির মধ্যে সরকার যে ভূমিকা নিয়েছে, সেই ভূমিকাটা ক্ষতিগ্রস্তদের মধ্যে যাচ্ছে না। এবং এই সময়ের মধ্যে আমাদের রাজ্যের যে অর্থনৈতিক অবস্থাটা কি এমন পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার, শুধুমাত্র কি রেশনের চাল ডাল দিয়ে তার সমস্যা সমাধান হবে? 3 নাম্বার কথা হলো যে আমাদের রাজ্যের মধ্যে যে বর্তমান যে 42 কোটি মানুষ, তার মধ্যে এই যে 2400 সামথিং কিছু চাকরি দেওয়ার ব্যবস্থা করা হলো, এই জায়গাটার মধ্যে যদি বামপন্থী সরকার যদি থাকতো, তাহলে দেখা যেত 2000 করে যদি বৎসরে টেটের মাধ্যমে চাকরি দিত, বলে 6 বছর হতো 12,000 চাকরি হতো। কিন্তু সে জায়গাটার মধ্যে 6 বছরে 2400 প্লাস কিছু দিয়েছে, সবগুলো মিলে কত হলো 6,000-7,000 হলো। তাহলে আমাদের রাজ্যের সামগ্রিক উন্নয়নের পক্ষে কি এমন গুরুত্ব? তাই আমি সরকারের কাছে নিবেদন করতে চাই, সমস্ত দিক বিচার বিবেচনা করে আরো কিছু পদক্ষেপ আমাদের রাজ্যের বিভিন্ন সরকারি সংস্থাগুলোর মধ্যে এখন প্রচুর শূন্যবোধ রয়ে গেছে, তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা এখনই উচিত। তাই তো এই জায়গাটার মধ্যে আমি একটাই কথা বলবো, সরকার শুধুমাত্র 2400 নয়, আপামর যেমন জনসাধারণের কথা চিন্তা করে ব্যাপক হারে রাজ্যের মানুষের, যুবকদের স্বার্থে, বেকার শিক্ষার্থীর স্বার্থে আরো বেশি পদক্ষেপ গ্রহণ করে নিরপেক্ষভাবে এই রাজ্যের মধ্যে আরো সরকারি চাকরি নিয়োগ করার জন্য আবেদন করব। শুধুমাত্র সরকার পক্ষে ছেলে মেয়েদের এবং রাজ্যের বেকারদের চিন্তা ভাবনা করে আরো সুন্দর পদক্ষেপ গ্রহণ করুন এবং নিরপেক্ষ যাতে হয় তার দিকে সঠিক এবং খেয়াল রেখে পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে আমার মনে হয়। পাশাপাশি 10,323 কথা মাথায় রেখে এ রাজ্যের মধ্যে একটা দৃষ্টান্তমূলক নিদর্শন রাখার জন্য আবেদন করব। আপনারা জানেন কিনা হয়তো জানে না, আমার 10,323 অনেকে এখনো বিনা টার্মিনেশন লেখার জন্য অভাবে অনাহারে দিন কাটাচ্ছে, তাদের কথা চিন্তা ভাবনা করা উচিত। এই কথা বলে আমার আলোচনা এখানে শেষ করছি। নমস্কার। আপনারা শুনলেন, এবং রাজ্যের বিভিন্ন জায়গা থেকে যেমন ক্ষোভ বিক্ষোভের কথা শোনা যাচ্ছে, সাধারণ মানুষের মধ্যে একটা উৎসাহ দেখা দিয়েছে। যারা চাকরি পেয়েছেন তারা দারুণভাবে খুশি, অবশ্যই তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন মুখ্যমন্ত্রী থেকে প্রত্যেকে। বিজেপির তরফেও সেখানে প্রতিক্রিয়া ছিল। এখন আমরা অপেক্ষা করছি যুব মোর্চার তরফে কি প্রতিক্রিয়া। তারা ধন্যবাদ রিলিজ এবং অবশ্যই সরকারকে ধন্যবাদ জানিয়ে গোটা রাজ্যে 7টি মণ্ডল কিংবা 10টি সাংগঠনিক জেলায় কর্মসূচি সংগঠিত করবে কিনা সেটা সময় বলবে। আপাতত সেটি চর্চা এবং যুব মোর্চার বিভিন্ন স্তরের নেতৃত্বের যে ক্ষোভ এবং বলা যায় অভিযোগ, সব মিলিয়ে মূল্যায়ন করার দায়িত্ব কুশাভাব ভবনের। আমরা শুধু আপনাদের প্রত্যেককে নিয়ে আলোচনা করেছি। আজ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।